গল্প আলগোছে ভালোবাসি। গল্প পর্ব ৫। লেখিকা আজরিনা জ্যামি। কাল অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখান থেকে আমি বাড়ি যাব। পরের দিন অফিস শেষ করে একেবারে বাড়ি ফিরব। আয়াতের কথায় চৌধুরী বাড়ির সবাই ওর দিকে তাকিয়ে রইল। আদিয়ান চৌধুরী বললেন, সবাই তো এলে ৭ দিনও হয়নি, এখনই আবার সেখানে যাওয়ার কি আছে? আয়াত আদিয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, যাদের আঁকড়ে ধরে নয় 10টা বছর কাটিয়ে দিলাম, তাদের ছাড়া শুধু 4-5 দিন কাটালাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে 4-5 যুগ আমি তাদের সাথে দেখা করিনি। যেভাবে তোমার মা ভাইকে মিস করছো, সেভাবে কখনো আমাদের মিস করেছো কি? আয়াত মুচকি হেসে বলল, হয়তো হ্যাঁ, আবার হয়তো না। তাদের মিস করছি কারণ তাদের থেকে আমি কোনো আঘাত পেয়ে আসিনি। খুশি মনে বুকে জড়িয়ে আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ বলে এসেছি। তারাও চোখে পানি থাকলেও মুখে হাসি নিয়ে আমার খেয়াল রাখার কথা বলে আল্লাহ হাফেজ বলে আমায় বিদায় দিয়েছে। হয়তো আপনাদেরও মিস করেছি, কিন্তু নিজেকে সামলাতে সামলাতে সেদিকে কখনো খেয়ালই হয়নি। যেখানে সকালবেলা আশিয়ান ভাইয়ের সাথে খুনসুটি ছাড়া ব্রেকফাস্ট হতো না, সেখানে ও বাড়িতে অবলীলায় সারাদিন কোথা দিয়ে কেটে গেছে বুঝতেই পারেনি। যেখানে পাপা কাপ পরি হয়ে ভাইয়া, বাবা, দাদু, ভাই এর কাছে অবলীলায় সব আবদার করা হয়েছে, সেখানে ও বাড়িতে কোনো কিছু আবদার করার আগেই সব পেয়ে গেছি। তবুও কেন যেন ওই আনমন হাসি ফুটে ওঠেনি। যখন মা মাথায় হাত বুলিয়ে রূপকথার গল্প বলেছে, তখন আপনা আপনি চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়েছে বুঝতেই পারিনি। অতপর একসময় বুঝলাম, ওখানে যাওয়ার পর এখানে কিছু মনেই পড়েনি, না এই বাড়ির জিনিস, আর না আমার সাথে জুড়ে যাওয়া মানুষগুলো। আয়াত অন্যদিকে তাকিয়ে কথাগুলো অবলীলায় বলে দিলেও এদিকে সবার চোখ ছলছল করছে। এদিকে আয়াজ, আলিজা চৌধুরী আর আলিয়া চৌধুরী এসেছিলেন চৌধুরী বাড়ি। আয়াতের কথা শুনে তারাও দাঁড়িয়ে কথাগুলো শুনল। আয়াজের চোখ ছলছল করে উঠল। আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, আমি রুমে যাচ্ছি, অফিসের কিছু কাজ বাকি আছে বলে আয়াত রুমে চলে গেল। আয়াজরা এগিয়ে আসলো। সবাই এক প্রকার থপ মেরে বসে আছে। আদিয়ান চৌধুরীর চোখ থেকে 2 ফুটো পানি গড়িয়ে পড়ল। তিনি তাড়াতাড়ি করে সেটা মুছে ফেলল বোনদের দেখে। নিজেকে স্বাভাবিক করে বলল, তোরা রাত করে এখানে? তখন আলিজা চৌধুরী বললেন, আলিয়া পায়েস রান্না করেছে তাই নিয়ে এলো, আয়াজ আর আমি এমনি এলাম। আহনাব চৌধুরী নরম স্বরে বললেন, মেয়েদের কাছাকাছি রাখবো বলে বাড়ির পাশেই জামাইদের বাড়ি বানাতে বলেছিলাম, কিন্তু তাদের পাশাপাশি রেখে এত ভালো হওয়াটা এখন আর মেনে নিতে পারছি না। আয়াজ বলল, কেন নানাভাই? আহনাব চৌধুরী ছোট্ট একটা হাসি দিয়ে বললেন, এই যে পায়েস রান্না করে এনেছে আমার মেয়ে, কিন্তু আমি খেতে পারছি না, শুধু দেখে যেতে হচ্ছে। আর যদি দূর হতো তাহলে পায়েস রান্না করলেও দেখতাম না। খাও না, কেউ কিছু বলবে না, এমনিতেও কেউ কিছু বলে না। এখন তো আয়াত বাড়িতে আছে, এখানে নেই তো তার কথা শুনছি বা মানছি, এটা ভয়ের জন্য নয়, ভালোবাসা ও শ্রদ্ধা করি এই জন্য। কিছু মানুষের কথা রাখতে তাদের উপস্থিতি দরকার হয় না, শুধু তার কথাটা মানার ইচ্ছা থাকলেই হয় বলে তিনি উঠে গেলেন। এই মানুষটা আয়াতকে ভালোবাসে, এটা সবাই জানে, কিন্তু আজ জানলো আয়াতকে ভালোবাসার সাথে শ্রদ্ধাও করেন। সবাই চুপ হয়ে আসে দেখে আশিয়ান সব স্বাভাবিক করে বলল, ব্যালকনির দরজায় কেউ কড়া নাড়ছে। আয়াত শুনতে পেয়ে বুঝতে পারল আয়াজ এসেছে। ও আজ স্বাভাবিকভাবেই দরজা খুলে দিল আর বলল, কী চাই তোমাকে? মানে লং ড্রাইভে যাব। কটা বাজে দেখেছেন? 11টা। তো কি হয়েছে? তুমি কি পরপুরুষের সাথে বেরোচ্ছিস? জামাইয়ের সাথেই তো বেরোতে যাচ্ছিস। আপনার হুট করে তুমি থেকে তুই আর তুই থেকে তুমি বলা বন্ধ করুন, বিরক্ত লাগে আমার। তোর কর্মকাণ্ডে তুই করে বলতে হয়, না হলে তো আমি তুমিই বলতাম। আমার জান ভাইকে তুমি করে বললে কতটা শান্তি লাগে। হয়েছে, এখন যান আপনি। তুই যাবে কি না বল। না। ওকে বলে আয়াজ দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। তা দেখে আয়াত ভ্রু কুঁচকে বলল, কী করতে চাইছেন বলুন তো? তোর কাছে দুটো অপশন, এক
আমার সাথে লং ড্রাইভে যাবি, নয়তো আমি আজ রাতে তোর বিছানায় ঘুমাবো? কোনোটাই না, আপনি বাড়ি যান, আমি কোথাও যাচ্ছি না। তুই যদি লং ড্রাইভে না যাস, ওকে ফাইন, আপনি বিছানায় ঘুমান, আর আমি। এইটুকু শুনে আয়াতের হাত ধরে হ্যাঁচকা টান দিল ও আয়াজের উপর পড়ে গেল। তখন আয়াজ শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর বিছানায় ঘুমাবো, কিন্তু তোকে ছাড়া নয়। কি করছেন কি সারুন? এখন বল, লং ড্রাইভে যাবি কি না? সারা রাত এভাবেই থাকবি? আজ ভাবছে ও কি করবে, কারণ আজ শরীরটা বেশি ভালো নয়। মাথাটা অনেক ব্যথা করছে, চশমাটাও কমেবো বলে খুলে রেখেছে। এখন তো ঔষধও খেতে পারবে না। সব মিলিয়ে অনেক মাথা ব্যথা করছে। এই সময় বাইরে বের হলে আজ আজ টের পেয়ে যাবে, কারণ ওর মাথা হলে চোখ লাল হয়ে যায়, যেন চোখ দিয়ে রক্ত পড়বে। নীলমণিটা লাল রঙের সাথে যেন অদ্ভুত রং ধারণ করে। এখন তো ডিম লাইটে, তাই আয়াজ বেশি খেয়াল করেনি। আয়াতের একটা ঘুম দরকার, না হলে কাল যেতে পারবে না। আর সব কিছু ঠিক হওয়ার পর কালও কিছুতে পৌঁছতে পারবে না। তাছাড়া ওর মায়ের কথাগুলো মনে করলো, তাই সিদ্ধান্ত নিল আয়াজের সাথে থাকবে। আয়াত কিছু বলছে না দেখে আয়াজ বলল, কি হলো, কিছু বলো। আপনি ঘুমান এখানেই, তবে আমাকে একটু ছেড়ে দিন, আমি আপনার সাথে থাকবো, সমস্যা নেই। কথাটা শুনে আয়াজ একটু থম মেরে রইল, কারণ ও ভেবেছিল ওর সাথে থাকার চেয়ে আয়াত লং ড্রাইভে যাওয়া বেশি পছন্দ করবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে আয়াত ওর সাথে থাকবে বলল। আয়াজ খুশি হয়ে ওর হাত আলগা করে দিল। আয়াত পাশ ফিরে শুয়ে পড়ল আর বলল, ঘুমোতে চেয়েছেন ঘুমান, কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। আর প্লিজ কোনো শব্দ করবেন না। আয়াজ কিছু বলল না, চুপ রইল। 10 মিনিট যাওয়ার পর আয়াজ বুঝতে পারলো আয়াত ঘুমাতে পারছে না, কেমন যেন ছটফট করছে, মাথায় হাত দিচ্ছে বারবার। তা দেখে আয়াজ বলল, আহ, কি হয়েছে, মাথা ব্যথা করছে? আয়াত কিছু বলছে না। আয়াজ আবারও জিজ্ঞেস করলো। তখন আয়াত ছোট্ট করে বলল, আয়াজ উঠে আয়াতের মাথাটা নিজের কোলে নিল। আয়াত কিছু বলল না। আয়াজ আলতো করে আয়াতের মাথাটা টিপে দিতে লাগলো আর আয়াতকে দেখতে লাগলো। বিছানার চাদর শক্ত করে ধরে নিজেকে শক্ত করে শুয়ে আছে। চোখের কোণে পানিও দেখা যাচ্ছে। তা দেখে আয়াজের চোখের কোণেও পানি জমে গেল। ও ভাবলো, আজ যদি ও না আসতো এখানে, তাহলে কি আহি এভাবেই ছটফট করতো। কিছুক্ষণ পর পর আয়াজ বুঝতে পারলো আয়াত ঘুমিয়ে পড়েছে। ও ভাবলো এখন আয়াতকে ঘুমোতে দিয়ে সে বাড়ি চলে যাবে। ও ভালোভাবে শুয়ে দিয়ে এলো বালিশে, কিন্তু আয়াত ওর শার্ট খুব শক্ত করে আঁকড়ে ধরে আছে। আয়াজ হাত ছাড়ানোর জন্য হাতের মুঠো ধরে রয়েছে। তখন ওর কানে অস্পষ্ট কিছু কথা এলো, প্লিজ যেও না, তোমার থেকে দূরে থাকতে আমার ভীষণ কষ্ট হয়। আচ্ছা, আমি কি খুব খারাপ যে আমার সাথে থাকা যায় না? কথাটা শুনে আয়াজের হাত আপনা আপনি থেমে গেল। আয়াত আরও শক্ত করে শার্ট ধরল। আয়াতকে বুকে নিয়ে শুয়ে পড়ল আর বলল, তুমি খারাপ নও। খারাপ তো আমি, যখন তোমার সব থেকে বেশি আমার দরকার ছিল তখন তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তবে সেটা তোমার ভালোর জন্যই। খারাপ তো তুমিও না, আর আমিও না। খারাপ তো আমাদের সময় আর ভাগ্য। আয়াতের থেকে আরও কোনো উত্তর পাওয়া গেল না। ও নিশ্চিন্তে আয়াজের বুকে ঘুমিয়ে আছে। আয়াজও আয়াতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ফজরের সময় আয়াতের ঘুম ভাঙল আর চোখে মেলেই দেখল আয়াজের মুখটা। ও একটু নড়ে চড়ে উঠল। তারপর কালকে রাতের কথা মনে পড়ল। ও আয়াজকে ডাক দিল, আয়াজ উঠুন, নামাজ পড়বেন না? আপনাকে বাড়ি যেতে হবে তো। আয়াজ একটু নড়ে চড়ে উঠলেও তাকালো না। তা দেখে আয়াত আবার ডাকলো। অতঃপর আয়াত চোখ খুলল। তা দেখে আয়াত বলল, যান, বাড়িতে যান, নামাজ পড়ুন গিয়ে। আজ তোমার সাথে নামাজ পড়ব, প্লিজ না করো না। আয়াত কিছু বলল না। ওয়াশরুমে গিয়ে উজু করে এলো আর ওয়ারড্রোব থেকে দুটো জায়নামাজ বের করে আয়াজকে বলল, ফজরের সময় কি থেমে গেছে? মিস্টার আয়াত, যে আপনি এখানে বসে আছেন, উজু করে তাড়াতাড়ি আসুন। কথা শুনে আয়াজ খুশিতে লাফিয়ে বিছানা ছাড়লো আর ওয়াশরুমে গিয়ে উজু করে এলো। এখানে আয়াজের টুমি নেই, তাই আয়াজকে ডেকে ওর একটা রুমাল দিল, বলল মাথা বাঁধতে। আয়াজ মাথায় বেঁধে তারপর দুজনে একসাথে সালাত আদায় করলো। নামাজ শেষ করে উঠতেই আয়াজ হুট করে কপালে চুমু দিয়ে বলল, এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য শুকরিয়া জান পাখি।
আল্লাহর কাছে দোয়া করি আমাদের জীবন এমন সকাল বারবার আসুক। এইটুকু বলে আয়াজ ব্যালকনির দিকে এগিয়ে গেল, তাড়াতাড়ি করে নিচেও নেমে গেল। আজ আয়াত দেখলো আয়াজ ঠিক মতো নিচে নেমেছে কিনা। ও দেখলো কাল আয়াজ মই এনেছিল, হয়তো লং ড্রাইভে আয়াতকে নিয়ে যাবে, এই জন্য আয়াতের জন্য মই এনেছিল। আয়াজ নেমে মইটা একটু দূরে রেখে ওর বাড়ির ভেতরে ঢুকলো। আয়াত সকাল সকাল অফিসের কথা বলে বেরিয়ে গেল। আজ চৌধুরী ও খান পরিবার থেকে আদিয়ান চৌধুরী আর জাওয়াত খান থাকবে। অহনা আর ইশরাত এর পরিবার হিসেবে উপস্থিতি হবে রেজওয়ান আহমেদ। আলাদা করে তাদের ইনভাইট করেছে। অতবার আজ ভার্সিটিতে এক অন্যরকম আমেজ। পুরো ভার্সিটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সবার মাঝে আলাদা উত্তেজনা বিরাজ করছে, কারণ ডক্টর এএসি ও তার পরিবার আসবে। অনেকের কাছে তারা নাকি আইডল। আজ রোজা অনেক তাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। অতঃপর সবার অপেক্ষা শেষ করে ডক্টর এএসির দুটো গাড়ি আনলো। পেছনের গাড়ি হয়তো বা গার্ড, আর সামনের গাড়িতে তারা। প্রথমে সামনের দরজা দিয়ে কালো কোট প্যান্ট, ফর্মাল ড্রেস, আপের সাথে মুখে মাস্ক আর চোখে চশমা পরে একজন নামলো। সবাই বুঝতে পারলো সেটা বিজনেসম্যান মিস্টার এএসি। সেই ড্রাইভ করে এসেছে সেটা বোঝা গেল। আর সে তার পাশের দরজা খুলে দিল। সেখান থেকে তার মতো একই ড্রেস আপের সাথে 9-10 বছরের এর বাচ্চা নামলো। তার মুখে মাস্ক, চশমা বিদ্যমান। এরপর দুজনে মিলে পেছনের দরজা খুলে দিল। আর তখনই নামলো আমাদের দ্য গ্রেট ডক্টর এএসি। ছোট মিস্টার এ দরজা খুলে হাতে বাড়িয়ে দিল। ডক্টর এএসি তার হাত ধরে গাড়ি থেকে নামলো। তারপর কালো রঙের স্টাইলিশ বোরকা, হিজাব, নিকাব আর চোখে চশমা। ডক্টর এএসি নামতেই তার গার্ডগুলো তার চারদিকে দাঁড়ালো। রেজওয়ান আহমেদ সহ আরও দুজন টিচার এগিয়ে গেল। পেছনে আয়াজ, রোজা আর অনেকেও গেল। তারা ফুল দিয়ে ভালোভাবে তাদের ওয়েলকাম করলো। মাঝখানে বাচ্চা, এক পাশে মিস্টার এএসি আর এক পাশে ডক্টর এএসি। আর বাচ্চাটা তাদের দুজনের হাত ধরে আছে। পুরো ভার্সিটির সবাই সেটা হা করে দেখছে। কি অ্যাটিটিউড, কি স্টাইল, সেটাই দেখছে। রেজওয়ান আহমেদ বললেন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আওয়ার ভার্সিটি। কথাটা শুনে মিস্টার এএসি বলল, প্লিজ ডোন্ট টক লাইক এ দ্যাট। উই আর অলসো থ্যাংক ইউ ফর ইনভাইট দেয়ার। ওয়েলকাম আওয়ার ভার্সিটি, প্লিজ কাম। ইয়া শিওর। আয়াজ, রোজা, ওনাদের বসানোর ব্যবস্থা করো। জি স্যার। প্লিজ স্যার। ম্যাম, আপনারা আমাদের সাথে আসুন। আয়াজ বলে রোজাকে ইশারা করলো। রোজা ডক্টর এএসির কাছে গিয়ে বলল, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন ম্যাম। ডক্টর এএসি বলল, ঠিক আছে, তাহলে এখন যাওয়া যাক। জি ম্যাম। আপনারা দুজন আগে যান, আমরা আপনাদের ফলো করছি। আয়াজ আর রোজা হাঁটা দিল। ডক্টর এএসি, মিস্টার এএসি এবং মিস্টার এ তাদের পেছনে চলতে লাগলো। আর তাদের পেছনে তাদের গার্ড। আয়াজ আর রোজা তাদের হলরুমে নিয়ে গেল এবং সেখানে ভিআইপিদের জন্য বরাদ্দকৃত জায়গাটায় বসতে বলল। মাঝখানে ছোট একে বসিয়ে তারা দুজন দুপাশে বসলো। অনুষ্ঠান শুরু হবে এখনই। কিছুক্ষণ এলো ডক্টর এএসি দের ওখানকে, কিন্তু পাত্তা না পেয়ে আবার চলে গেল। রোজা ওখানে আছে, তাদের সাথে আলাপ করতে ইচ্ছে করছে, বিশেষ করে বাচ্চাটার সাথে। তার অ্যাটিটিউড দেখেই তো সে তার ফ্যান হয়ে গেছে। এদিকে অহনা আর ইশরাত ওখানেই, মূলত ওরাই বেশি খোঁচাচ্ছে ওদের কথা শুনে। রোজা তাদের সামনে গিয়ে বলল, স্যার ম্যাম, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি কি এই ছোট্ট সদস্যদের সাথে কথা বলতে পারি? ডক্টর এএসি বলল, কেন নয়, বলুন, সমস্যা নেই। রোজা খুশি হয়ে গেল আর বলল, ওখানে আমার দুজন ছোটো বোন রয়েছে, আমি ওখানে নিয়ে যাই। ঠিক আছে, তবে আমাদের চোখের আড়ালে যাবেন না এখন। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। রোজা হাত বাড়ালো বাচ্চাটার সামনে, কিন্তু সে তার হাত না ধরে উঠে দাঁড়ালো আর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, চলুন, কোথায় যেতে হবে? রোজা বেচারা ব্যাবাচেকা খেয়ে বলল, ওই তো দুজন ওখানে। সে হাঁটা তুলোর সাথে রোজাও হাঁটা তুলল। ওরা যেতেই মিস্টার এএসি বলল, দেখছেন ডক্টর, ছেলের ভাবটা কি? মেয়েটা হাত বাড়ালো, কিন্তু সে কি সুন্দরভাবে ইগনোরে চলে অ্যাটিটিউড নিয়ে চলে গেল। বউ থাকলে তো অন্য মেয়ের হাত ধরা যাবে না, তাই না? জীবনে তাহার মতো আমিও আমার বউয়ের সাথে এরকম লয়াল হতে চাই। কথাটা শুনে এএসি হাসলো, কিছু বলল না। এদিকে রোজা বাচ্চাটাকে নিয়ে অহনা আর ইশরাতের কাছে গেল। সেখানে গেলে অহনা আর ইশরাত একসাথে বলল, হাই।
বাচ্চাটা ওদের দিকে তাকিয়ে বলল, হাই কি, আমরা তো মুসলিম, বলুন আসসালামু আলাইকুম। সালাম দিতে কি মুখ ব্যথা করে নাকি? বাচ্চাটার কথা শুনে অহনা আর ইশরাত হা করে ছেলেটার দিকে তাকালো আর দুজনেই অস্ফুট স্বরে বলল, একদম আহিপুর ডুপ্লিকেট। তারপর ছেলেটার দিকে হেসে বলল, সরি মিস্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? রোজা হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো আপনাদের ছোটো, তাহলে আপনি করে বলছেন কেন? আপনি আমাদের গেস্ট, তাই একটু সম্মান প্রদর্শন। আমাকে আপনি করে বলতে হবে না, তুমি করেই বলুন। বলবো যদি আপনি আমাদের তুমি করে বলেন। ওকে ডান। ওকে, এখন বলো তোমার নাম কি? এ এ। এই এ এ এর ফুল মিনিং কি? সেটা বলা যাবে না, সিক্রেট। আচ্ছা থাক, নাম তো বললে। এ এ ডাকতে কেমন যেন অড লাগছে। ছোটো একটা নাম বলো তো, যাতে আমার সম্মানবোধক করতে পারি। ওকে, তাহলে তোমরা আমাকে আনাপ বলে ডেকো, তবে আর কাউকে বলবে না। ওকে ডান। প্রমিস? হ্যাঁ প্রমিস। পেছন থেকে আওয়াজ আসলো, জান। ছেলেটা পেছনে তাকিয়ে দেখলো ডক্টর এসি দাঁড়িয়ে। তাদেরকে সে বলল, হ্যাঁ জান বলো। জান ভাইয়া ডাকছে তোমাকে, লিওন ফোন দিয়েছে। হ্যাঁ আসছি, 1 মিনিট। ওকে বলেই সে চলে গেল। এদিকে ডক্টর এসির কথা শুনে তিনজন হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জান, জান ভাইয়া বলে ডক্টর এসির সম্বোধন করলো, এটা ভেবে অবাক। এদিকে আনাপ বলল, আসছি, তবে তোমাদের নাম জানা হলো না, পরে জানবো, ঠিক আছে? আমি কথা বলে আসি। ইশরাত অবাক হয়ে বলল, ডক্টর এসি তোমার কি হয়? আমার বউ, বলে আনাপ চলে গেল, কিন্তু রেখে গেল 3টা অবাক হওয়ার চেহারা। হেই হোয়াটসঅ্যাপ ম্যান। এই পিচ্ছি, তুমি কি আমাকে বলছো? কারো কথায় আনাপ মাথা তুলে দেখলো আজ দাঁড়িয়ে আছে। ও ওর দিকে নজর সরিয়ে বলল, আই আই উইল টক টু লেটার লিওন। নাও আই অ্যাম লিটল বিজি, বাই টেক কেয়ার। বলে আনাপ কান থেকে ইয়ারটপ বের করলো আর বলল, না আমি আপনাকে বলিনি, আমি ফোনে কথা বলছিলাম আমার বন্ধুর সাথে। আজ অবাক হয়ে বলল, তুমি বাংলা জানো? আমি ইংরেজ নাকি যে বাংলা বলতে পারবো না? না আসলে মিস্টার এসি এসে ইংরেজিতে কথা বললেন তো, আর তোমাকেও ইংরেজিতে কথা বলতে শুনলাম, তাই আর কি। আমার জান তো বাংলায় কথা বললো, শোনেননি? তোমার জানকে? আরে আমার বউ ডক্টর এসি। এই তুমি বিয়ে করছো নাকি? এত ছোটো বয়সে কেউ বিয়ে করে নাকি? করলেই করা যায়, আর বউ পেতে হলে বিয়ে করতে হবে, এরকম কোনো কথা আছে নাকি? যাই হোক, আমি আসছি। পেছি শোনো, তোমার নাম কি? আমি ডক্টর এসের জামাই, এটাই মনে রাখো। নাম দিয়ে কী করবে শুনি? এই তুমি আমায় তুমি করে বলছো কেন? তুমি তো আমাকে প্রথমে তুমি করে বললে। আমি কি কিছু বলেছি? তোমার আর আমার বয়স এক নাকি? তাই কি হয়েছে? আমি যেহেতু এখানে ভিআইপিদের সাথে এসেছি, সেহেতু তোমার উচিত ছিল সম্মান প্রদর্শন করা, বা না মিস রোজার মতো। এই পুচকো, তুমি রোজাকে মিস রোজা কেন বলছো? রোজা আপু বলো। এখন তোমার মতো ম্যানারলেস মানুষের কাছ থেকে আমার কথা শিখতে হবে? এই কী বললে? তুমি আমায় চেনো? একদম ছাদ থেকে ফেলে দেবো। আমার জান আঙ্গুল চুষবে নাকি? আমার জান আর জান ভাইয়া তোমাকে ক্রস ফায়ারে নিয়ে দেবে। যত সব ম্যানারলেস লোকজন অতিথিদের সাথে কীরকম ব্যবহার করতে হয় জানে না। বলে আনাপ বারান্দা থেকে হলরুমে আমাদের কাছে এলো। লিওনের সাথে কথা বলতে সে হলরুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে গিয়েছিল। এমন সময় হুট করে আয়াজ ওখানে যায়। এদিকে আয়াত আর আরাব ফোনের মাধ্যমে ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারছে না। কোনো রকমে নিজেদের সামলে রেখে এখন আয়াত আর আরাব পাশাপাশি বসে আছে। দুই ভাই বোন যে কীভাবে নিজেদের সামলে রেখেছে তারাই জানে। দুজনের মুখে ঢাকা, তাই তেমন কেউ বুঝতে পারছে না ওদের মাঝে কী হচ্ছে। আনাব ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আরাব বলল, স্যার প্লিজ আপনারা আসন গ্রহণ করুন। জান ভাইয়া একদম ঢং করবে না। কেন, আমি কি করলাম? কিছু না। জান আমার ভালো লাগছে না। আয়াত বলল, কেন? অনুষ্ঠান তো আমাদের কোনো কালোই পছন্দ নয়, তাও বসে দেখি দেখেছে তো, যদি হতো, যদিও দেখতাম না, শুধু ভান ধরতাম দেখছি। এখন তাই করতে হবে, বসো এখানে। তখন হুট করে
সেখানে রেজওয়ান আহমেদ, আরিয়ান চৌধুরী আর জাওয়াদ খান সহ সকল ইনভেস্টররা আসলো। আয়াত উঠল না, আরব উঠে তাদের সাথে কুশল বিনিময় করলো। রেজওয়ান আহমেদ জিজ্ঞেস করলেন, কেমন লাগছে অনুষ্ঠান? কোনো সমস্যা হচ্ছে না তো? অনুষ্ঠান তো ভালোই লাগছে, আর তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা আর 1 ঘন্টা পর চলে যাব। আপনারা এসেছেন তাতে আমরা খুশি। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা একটু ভার্সিটিটা ঘুরে আসি। জি অবশ্যই। আজ রোজা, তোমরা ওনাদের নিয়ে যাও। প্রিন্সিপালের কথা শুনে আজ আর রোজা এগিয়ে এলো। আর আবার আয়াত আনাফকে নিয়ে উঠল। আয়াত আনাফের হাতের মুঠোয় নিয়ে চলছে। আর আবার আয়াত কিছু নিয়ে কথা বলছে। আনাফও বলছে। 3 ভাই বোন কথা বলছে আর হাসছে। একসময় আয়াত দেখলো আনাফের জুতোর ফিতে খুলে গেছে। তাই ও বলল, জান দাঁড়াও, তোমার জুতোর ফিতে খুলে গেছে, এভাবে হাঁটলে পড়ে যাবে। কথাটা শুনে সবাই দাঁড়িয়ে পড়ল। আয়াজ আর রোজার সাথে অহনা আর ইশরাত এসেছে। আয়াতের কথা শুনে আরাব হেসে আনাফকে কোলে তুলে আর আয়াত গিয়ে ওর জুতার ফিতে বেঁধে দিল। ডক্টর এসি কি আর পাবলিক প্লেসে নিচু হয়ে তার জানের জুতোর ফিতে বেঁধে দেবে? আরাব নামিয়ে দিল। এগুলো শুধু আয়াজরা না, যারা ওখানে ছিল সবাই অবাক হয়ে দেখল। আনাফ হেসে বলল, থ্যাংক বোথ অফ ইউ জান অ্যান্ড জান ভাইয়া। আয়াত হেসে বলল, জান? ও সরি, ইংরেজি বেশি হয়ে গেছে। শুক্রিয়া জান আর জান ভাইয়া। আয়াত আর আরব হেসে দিল। তখন আনাফ বলল, ভাগ্যে শুধু আমারও জুতোর ফিতে খুলে যায়। আমি ভাবি যদি জান অথবা জান ভাইয়ার জুতোর ফিতে খুলে যায় তাহলে তাদের খুলে নেবে কে? জান ভাইয়া না হয় জানকে খুলে নিতে পারবে, কিন্তু জান ভাইয়ের জুতোর ফিতে খুলে গেলে তাকে খুলে কে নেবে? জান তো আর নিতে পারবে না। আনাফের কথায় আরব আর আয়াত হেসে ফেলল। আরব বলল, কেন, তুই নিবি খুলে? তোমার মতো এত বড় ছেলেকে আমি খুলে নিয়ে আমার অস্তিত্ব থাকবে? জান অকালে বিধবা হয়ে যাবে। জান। আয়াতের জান শুনে ও আয়াতের দিকে তাকিয়ে বলল, সরি জান বলে হাঁটা ধরল। তারপর রোজার হাত ধরে বলল, আমি তোমার সাথে যাব। রোজা হেসে ওকে নিয়ে চলতে লাগলো। অহনা, ইশরাত আর রোজা আনাবকে কী যেন বলছে, আরও কিলকিল করে হাসছে। আয়াজ, আরব আর আয়াত চুপচাপ চলছে। আরব একটু এগিয়ে গেল। আয়াজ পেছনে আয়াতের কাছে এসে বলল, সরি ডক্টর এসি। আয়াত ওর দিকে তাকিয়ে বলল, কেন? না মানে 2 মাস আগে একটু মিসবিহেভ করে ফেলেছিলাম। ইটস ওকে, যান সামনে যান। আমি বললাম তো ইটস ওকে। কথা শুনে আয়াজ আর কিছু বলতে পারল না। ও এগিয়ে গেল। আজ রোজারা মিলে পুরো ভার্সিটি দেখেছে। এক সময় আয়াত বুঝতে পারলো আনাফের অনেক গরম লাগছে। এই গরমে ফরমাল কোট প্যান্ট গরম তো লাগবেই। ও এগিয়ে গিয়ে আনাফকে বলল, কোট খুলে ফেলতে। আনাফ কোট খুলে ফেলল। এখন সাদা ফরমাল শার্ট আর কালো প্যান্ট, মুখে মাস্ক আর গোল চশমা, অসম্ভব সুন্দর লাগছে। আয়াত আনাফের কোট নিয়ে আবার আরবের কাছে এসে দাঁড়ালো। আরবেরও গরম লাগছে, তাই আয়াত ওকেও বলল কোট খুলে দিতে। আরব বোনের কথা শুনে আর না করলো না, খুলে আয়াতের হাতে দিল। আর আবার আয়াজ কী বিষয়ে যেন কথা বলছে। আনাফ সবার সামনে রোজা, ইশরাত আর অহনার সাথে চলছে। সবার পেছনে আয়াত আর 2 ভাইয়ের কোট নিয়ে চলছে। আয়াত যেন বারবার আয়াতের দিকে তাকাচ্ছে। তার জন্য মূলত আয়াত পেছনে চলছে। আয়াতের ফোনে একটা কল আসতেই ও থেমে গেল আর ফোনে কথা বলতে গেল। তখনই আওয়াজ আসলো, আরব ডাকছে। ও আরবের দিকে তাকাতেই ও তাড়াতাড়ি ওখানে যেতে বলল। আয়াত ওখানে যেতেই আরব কানে কানে বলল, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চল। আয়াত অবাক হয়ে বলল, মানে আবার কি? আমার গার্ড ফোন দিয়েছিল, হার্টে গাড়ির কাজ ঢুকে গেছে, তাড়াতাড়ি চল। আয়াত কোনো কিছু না বলে একবার আরবের দিকে তাকালো, আবার মাথা নামিয়ে দিল। আরব বোনের গালে হাত রাখলো। আয়াত হাত নামিয়ে বলল, তোমরা ভালো বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো, আমি এখনই যাচ্ছি। আর হ্যাঁ, বাড়ির কাউকে এখনও জানানোর প্রয়োজন নেই, ড্রাইভারকে বলে দিও। বলে আয়াত হাঁটা ধরল আর গাড়ি নিয়ে চলে গেল। আয়াজ এগিয়ে এসে বলল, উনি চলে গেল কেন? ওনার একটা কাজ আছে, যান চলো, আমাদের যেতে হবে। আপনারা আর 1 ঘন্টা পরে যাবেন বলেছিলেন, আমাদের কাজ আছে। আয়াত তাড়াতাড়ি করে হাসপাতালে আসতেই দেখলো ওর মা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আয়াত এক প্রকার চমকে উঠল। আয়াত হাসপাতালে ফোন করে আগেই সব রেডি রাখতে বলেছিল।
আয়াত এগোতে আয়েশা তালুকদার বললেন, ডক্টর এসি এর কোনো অপারেশন আনসাকসেসফুল হয়নি, আশা রাখছি এটাও হবে না। তুমি এখানে? তার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনেছ, তাকে কে হাসপাতালে এনেছে এটার খোঁজ নাওনি? আয়াত বুঝতে পারলো তার মাই তার বাবাকে হাসপাতালে এনেছে, কিন্তু তার মা আয়াতের চোখের দিকে তাকিয়ে কথা বলছে না। তা দেখে আয়াত বুঝতে পারলো তার মা তার কান্না লুকোচ্ছে। তাই ও ওর মাকে জোরে ধরলো আর বলল, বাবার কিছু হবে না মা, ইনশাল্লাহ। কথাটা শুনে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, আয়াতকে জোরে ধরে কেঁদে উঠল আর বলল, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসি আয়াত, তোমার বাবাকে এই অবস্থায় সহ্য করতে পারছি না আমি। বাবার কিছু হবে না, নিজেকে সামলাও। আমায় অপারেশন থিয়েটারে ঢুকতে হবে, ভয় পেও না, তুমি একা থাকবে না, জান ভাইয়া আসছে। কথাটা শুনে আয়েশা তালুকদার মেয়েকে ছেড়ে দিল। আয়াত বলল, ইনশাল্লাহ বাবার কিছু হবে না। বলে সে দৌড়ে চলে গেল আর ড্রেস চেঞ্জ করে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।